নমস্কার, আমি সুমন্ত। চ্যাম্পিয়নদের লড়াইতে আপনাদের প্রত্যেককে স্বাগত। চ্যাম্পিয়নদের লড়াই শুরু হয়ে গেছে। আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ সেটা শুরু হয়ে গেছে এবং দীর্ঘ বছর পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল ভারত পাক মহারণ, সেই ভারত পাক মহারণের আগে এই মুহূর্তের পরিস্থিতি কি, কিভাবে প্রস্তুতি নিচ্ছে দুই শিবির, সে গোটা বিষয়ে তো থাকবে আজকে আমাদের এই বিশেষ টক শোতে, বিশেষ আলোচনায়। এবং তার সঙ্গে যে বিষয়টি তুলে ধরতে হবে অবশ্যই, প্রথম ম্যাচে যারা আয়োজক দেশ সেই পাকিস্তান, তারা কিন্তু হেরে গেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে একেবারে জয় দিয়ে শুরু করেছে ভারত, অর্থাৎ একটা দল হেরে রয়েছে, একটা দল জিতে আগামীকালের ম্যাচে মুখোমুখি হতে চলেছে। তাই কার দিকে পাল্লা ভারী, কার দিকে কার রিজার্ভ বেঞ্চ কতটা স্ট্রেংথ এই মুহূর্তে, স্ট্রং এই মুহূর্তে, সেই গোটা বিষয়গুলোকে নিয়ে আজ আমরা আলোচনা করব চ্যাম্পিয়নদের লড়াই এই বিশেষ প্রোগ্রামে। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিশেষ অতিথি হাবুলদা রয়েছেন, হাবুল ভট্টাচার্য, রাজ্য রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক। হাবুলদা, স্বাগত। নমস্কার। হাবুলদা, যে বিষয়টি জানতে চাইবো শুরুতেই, যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই, প্রথম ম্যাচ এক দল জিতলো, এক দল হারলো, কি মনে হয় আগামীকালের জন্য এই স্ট্যাটিস্টিক্সটা কি কোনো পার্থক্য করবে? হ্যাঁ, একটু তো আছে, পার্থক্যতা আছে। আমি শুরু থেকে বলছি যে ইন্ডিয়া পাকিস্তান খেলা হলেই, ভারত আর পাকিস্তান খেলা হলেই একটা উত্তেজনা, উন্মাদনা একটা সৃষ্টি হয় সবার মধ্যে। এটা কিন্তু সম্ভব হয়েছে ক্রিকেটের জন্য। আর কোনো কান্ট্রির একসাথে খেলা, এক সময় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের যে অ্যাশেজ সিরিজ, এটা দুর্দান্তভাবে ছিল। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাকিস্তান ইন্ডিয়ার খেলাটা এটা সবসময়ই একটা উত্তেজনা থাকে। এটা একটি কারণ হচ্ছে ওই সময় একটা পিরিয়ডে পাকিস্তানের টিম খুব স্ট্রং ছিল, ইন্টারন্যাশনাল লেভেলেও দারুণ জায়গায় ছিল পাকিস্তান। জাহির আব্বাস, ইমরান খান, তারপর আকরাম, ইউনিস, ওরা যখন এসে তখন পাকিস্তানের দুর্দান্ত একটা টিম ছিল। আমাদের ভারতীয় টিমও দারুণ ছিল। সুনীল গাভাস্কার থেকে আরম্ভ করে সচিন তেন্ডুলকর, কপিল দেব, আজহারউদ্দিন থেকে আরম্ভ করে সিধুর থেকে আরম্ভ করে, এটা দুর্দান্ত একটা ছিল। আচ্ছা, বলতে পারেন কি কোন দেশের মানে খেলা হলে এমন উন্মাদনা বা উত্তেজনা থাকে? কোথাও নেই ক্রিকেট। একমাত্র ভারত আর পাকিস্তানের খেলার মধ্যে একটা উত্তেজনা, উন্মাদনা একটা সবার মধ্যেই। যারা ক্রিকেট নিয়ে ভাবে না, ওরাও সেদিন ক্রিকেটের জন্য টিভির সামনে বসবে, খেলা করবে, চিৎকার করবে, হইচই করবে। এই যে উন্মাদনা, সেটা ক্রিকেটের জন্যই। কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে শুরুতেই 2017-তে আমরা হেরে গেছি ফাইনালে এই পাকিস্তানের সাথেই। তারপর পরবর্তী সময়ে পাকিস্তানের টিম কিন্তু মানে শক্তির দিক থেকে পাকিস্তানের টিম আমাদের ভারতীয় টিমের ধারে কাছেও নেই। আমরা যদি বলি, বা এটা আমার পুরোটাই আমার ব্যক্তিগত বিষয়, আমি বলছি ক্রিকেট যেহেতু ভাবি তা নিয়ে বলছি। ইন্ডিয়ান টিমের যে এখনই যে আমাদের ভারতীয় টিমের যে অবস্থা, আগামী 10 বছর ধরে টিম কিন্তু তৈরি হয়ে আছে, কারণ তার প্ল্যানিং আছে তার। কিন্তু পাকিস্তান টিমের যে অবস্থা, এই পাকিস্তান টিমের মধ্যে কোনো প্ল্যানিং নেই। সত্যি করে বলতে কি, ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা হয় না এখন। এটা ভারতবর্ষে বা পাকিস্তানের এটা রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত। এই বিষয় নিয়ে বলার আমাদের কোনো দরকার নেই। কিন্তু ভারত পাকিস্তানের খেলা হলে যে উন্মাদনার সৃষ্টি হয়, এটা তো সঠিক। কিন্তু পাশাপাশি পাকিস্তানের যে বর্তমান যে টিমটা এখন যারা খেলছে, তার মধ্যে আজকে দেখলাম একটা প্লেয়ার রৌফ বুদয় সম্ভবত ইনজোর্ড, খেলতে পারবে না। যদি দলগত দিক দিয়ে ভারত তো তার ব্যাটিং লাইন আপ, তার রিজার্ভ বেঞ্চ দুর্দান্ত। কেউ ভাবতে পেরেছে ঋষভ পন্তর মতো প্লেয়ার মাঠের বাইরে, মানে রিজার্ভ বেঞ্চ এত স্ট্রং? যদি ওই ব্যাপারটা আসবো, এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলেছেন, সেটা রাখতেই হবে বলছি। কিন্তু শক্তিশালী দিক দিয়ে ভারতের টিম, ইন্ডিয়ান টিম দুর্দান্ত পাকিস্তানের সাথে। যে তার বিষয়ে সেটা ক্রিকেট ইজ আনসার্টেন গেম। কিন্তু আমি টেকনিক্যাল সাইড নিয়ে বলছি, এই যে যেটা খেলা হচ্ছে, যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের যে মূল বিষয় হচ্ছে দিনের বেলায় মাঠ কিন্তু পিচ কিন্তু সেম ক্যারেক্টার। ইন্ডিয়া পাকিস্তান
এবং আরব কান্ট্রিতে পিচ যে ক্রিকেট যে পিচ এটা একই অবস্থান থাকে, স্পিনিং ট্র্যাকই থাকে। ফার্স্ট আওয়ারটা রৌদ্রের মধ্যে খেলা হয়, উইকেটটা একটু থাকে। পরবর্তী সময়ে যখন ডিউ পড়ে, যখন কুয়াশা হয়, তখন উইকেটটা কিছুটা পেস বোলারদের একটু সহায়তা করে এই কারণে বলটা আসে। সেজন্য দেখবেন যে ইন্ডিয়া পাকিস্তানের যে সেদিন যে খেলাটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে খেলাটা হলো, বল কিন্তু মানে সন্ধ্যের পরে ফ্লাড লাইটে বল কিন্তু আসছে এবং ব্যাটসম্যানদের সহায়ক হয়। তার এত বেশি মানে পিচের যে ক্যারেক্টার অনুযায়ী ব্যাটসম্যানরা দুর্দান্তভাবে ব্যাট করেছে আমরা দেখলাম। কিন্তু আপনার কি মনে হয় যে সেদিন আপনি এই যেহেতু কথাটা বললেন, যখন ভারত যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামলো, তখন কিন্তু দেখা গেছে যে ভারত হয়তো সেভাবে ঠিক খেলাটাকে মেলে ধরতে পারছিল না। সামহাউ হয়তো মানে শুরুর দিকে রোহিত এবং শুভমান গিল যখন খেলাটা শুরু করেছিল, যেভাবে রোহিত খেলাটা শুরু করেছিল, কিন্তু পরের দিকে খেলাটা ঝিমিয়ে যায়। এটা কি বলটা ভালো করে আসছিল না ব্যাটে, নাকি আপনার মনে হয় যে আউটফিল্ড অনেকটাই স্লো হয়ে গেছিল, যে কারণে ঠিক বলগুলো যাচ্ছিল না? ইন্ডিয়া টিমের যে ব্যাটিং লাইন আপ টু জাদেজা পর্যন্ত আমাদের লাইন আপ, এই জায়গার মধ্যে রোহিত শর্মার আউট, রোহিতের আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন আউটটা, কারণ ফার্স্ট পাওয়ার প্লেতে যেভাবে স্টার্ট করেছে, রোহিতের খেলাই এরকম বোলারকে অ্যাটাক করো। এই জায়গার মধ্যে সবচেয়ে মানে একটু সবার মধ্যেই আমি পত্রপত্রে বললাম, প্রিন্ট মিডিয়া একটা জায়গার মধ্যে এই সেম কোশ্চেন করছে, যেহেতু বিরাট কোহলি আউট হয়ে গেছে, রান করতে পারেনি, সবাই কিন্তু এইবার চ্যাম্পিয়ন ট্রফিতে বিরাট কোহলি রোহিত শর্মার উপরেই কিন্তু ইন্ডিয়া টিমটা অনেকটাই নির্ভর করছে। যদিও গিল দারুণভাবে খেলছে, তার যে পরবর্তী যারা ব্যাটসম্যান দাঁড়িয়ে যাবে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দুজন ব্যাটসম্যান রানের মধ্যে ছিল, হঠাৎ রানের মধ্যে ফিরে এসছে রোহিত শর্মা, বিরাট কিন্তু আসেনি। সেই জন্য এই যে গ্যাপটা হয়েছে, তার মধ্যে মাঝখানে যে এই খেলাটা হয়েছে অনেকটা স্লো হয়েছে, মনে হয়েছে বাংলাদেশের সাথে খুব কঠিনভাবে খেলছে, কিন্তু তা নয়। উইকেটের যে অবস্থা, গিল একদিকে দাঁড়িয়ে আছে, আরামসে খেলা বেড়ে গেছে। কিন্তু একবারও আমি খেলা দেখতে গিয়ে একবার আমার মনে নেই যে ইন্ডিয়া হেরে যাবে বাংলাদেশের সাথে, একবার বলে দাঁড়িয়ে যাবে, 8 পর্যন্ত ব্যাট আছে, টিমের যে কম্বিনেশন অটোমেটিক জিতবে। বাংলাদেশের সাথে জেতার ক্ষেত্রে ইন্ডিয়া টিমের যদি ভাবতে যদি হয়, তাহলে তো পাকিস্তানের সাথে সেই জন্যই প্রশ্নগুলি আসছে, যেহেতু কালকে আমাদের পাকিস্তানের সাথে খেলা, পাকিস্তানের যে আফ্রিদি টাফ্রিদি বা বাবর আজম যারা আছে পাকিস্তানের, যে রিজওয়ান, ওরা তো সাংঘাতিক ব্যাট করে। একদম আপনার কথা শুনে আমার মনে পড়লো বীরেন্দ্র সেহবাগের কথাটা। বীরেন্দ্র সেহবাগ কিন্তু সেদিন চ্যানেল সেখানে একটি স্টুডিওতে বসে তিনি মন্তব্য করেছিলেন, তো বাংলাদেশ মাত্র, শুধু চিন্তা করার কোনো কারণ নেই। সুতরাং এই বিষয়গুলো উঠে আসে, কারণ বাংলাদেশকে যেমন কটাক্ষ করেছিলেন বীরেন্দ্র সেহবাগ, আমি দেখেছিলাম বেশ কয়েকটি বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, প্রথম সারির সংবাদ মাধ্যম, সেখানেও কিন্তু তার সেই উক্তিটি ধরে খবর করা হয়েছিল। যাই হোক, আমি আসবো এবার আপনার কাছে আরেকটি প্রশ্ন, যেটা হলো 2017-তে একবার ফেরা যাক। 2017 সালের বা যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেটা আপনি একটু আগেও বলছিলেন, সেখানে ভারত পাকিস্তান প্রথমে ব্যাট করে 338 করেছিল, একটা লম্বা রান। ভারত করেছিল মাত্র 158, প্রায় 200 রানের একটা মানে বিশাল রানের হেরে গেছিল ভারত সেবার। এবং সেই জায়গায় ফখরুজ জামান, পাকিস্তানের ওপেনিং ব্যাটার, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, 114 করেছিলেন। আমার প্রশ্ন এখানে, সেই ফখরুজ জামান আগামীকাল খেলবেন কিনা সেটাই এখন বড় প্রশ্নের মুখে, কারণ তার চোট রয়েছে। সেটা কি একটা অ্যাডভান্টেজ পাবে? না, 2017 যে খেলাটা হয়েছে, এটা ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগের যে ফাইনাল যে ম্যাচটা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান এই জায়গার মধ্যে দারুণ খেলেছে, ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। কারণ একবারেও ওই সময় পাকিস্তানের টিম সত্যিই খুব শক্তিশালী ছিল, এবং যেহেতু ফাইনাল ম্যাচ, ওই ফাইনাল ম্যাচের মধ্যে 328 রান, একটা বিগ রান। এই জায়গার মধ্যে 100 ইন্ডিয়া 150 মতো সামথিং করেছিল, সেটার বিষয় না। তারপরে কি হয়েছে, পাকিস্তানের অবস্থা কি? নেই তো, খেলা তো হচ্ছে না ওদের, অ্যাকচুয়ালি ওদের কিন্তু খেলা হচ্ছে না। ওরা যেভাবে মানে যে টিমটা উঠে আসার ক্ষেত্রে
পাকিস্তানের যে টিম, এই টিম কিন্তু সেই অনুযায়ী কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু সেই অনুযায়ী কিন্তু খেলতে পারছে না কিন্তু। অ্যাকচুয়ালি ওদের ঘোরার বিষয় আছে, আমাদের মতো হয় আইপিএল সব কিছু হয়, কিন্তু ভালো ক্রিকেট যে অ্যাটমসফিয়ার পাকিস্তানের মধ্যে আমার আমার যতটুকু খবর রাখি ঠিক মতো কিন্তু খেলাটা কিন্তু হচ্ছে না। সেই জন্য পাকিস্তানের, হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসছে, মানে গ্রুপ লিগও আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু দলগত দিক দিয়ে ইন্ডিয়া টিম যেভাবে তার কংক্রিট সিদ্ধান্ত নিয়ে একটা কংক্রিট একটা টিম, যে টিমটা এখন এমন একটা জায়গার মধ্যে আছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নশিপের দাবিদার। আজকে দেখলাম ইংল্যান্ড ব্যাট করছে, আর ইংল্যান্ড যে ব্যাট করছে, অস্ট্রেলিয়া লাস্ট ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, সাংঘাতিক অবস্থা কিন্তু। কাজেই টোটাল যে ইন্ডিয়া টিম চ্যাম্পিয়নশিপের যে একটা দাবিদার, পাশাপাশি মানে ইংল্যান্ডও দাবিদার, কিন্তু কালকে আবার দেখলাম সাউথ আফ্রিকার আফগানিস্তানের খেলা দেখলাম, কিন্তু টোটাল সবগুলি টিমেই আফগানিস্তান বাংলাদেশ বাদ দিয়ে সবগুলি টিম কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা তৈরি হয়ে এসছে। খেলার খুব দুর্দান্ত হবে। আজকেও যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার যে খেলাটা হবে, তারপর সেকেন্ড হাফে একটা দুর্দান্ত হবে একটা ম্যাচ আমার ধারণা। যেহেতু আপনি কথাটা তুললেন, আপনাকে স্কোরটা জানাবো এবং দর্শকদেরও জানাবো। এই মুহূর্তে ইংল্যান্ড ব্যাট করছে এবং 289 রানে 5 উইকেট তারা হারিয়েছে। 42.5 বল ওভার খেলা হয়ে গেছে অলরেডি। অর্থাৎ আজকে মোটামুটি এই রানটা প্রায় এখান থেকে আরো বলা যেতে পারে 70-80 রান তো আরো যুক্ত হবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, মোটামুটি 370-80 পর্যন্ত যাবে। হ্যাঁ, যেতে পারে, যেতে পারে, কোনো আপত্তি নেই, যেতেই পারে। কারণ আমি খেলার দিকে ভাবতে দেখলাম যে ইংল্যান্ড একটা ভালো একটা স্কোর করছে। তার পরবর্তী সময়ে এই চ্যাম্পিয়নশিপের ও মানে ইংল্যান্ডও একজন দাবিদার, এই বিষয়ে সন্দেহ নেই। অস্ট্রেলিয়া চাপে আছে, দেখা যাক কি হয়। যেহেতু আপনি ইংল্যান্ডের কথাটা তুললেন, যেহেতু ইংল্যান্ডে এই মুহূর্তে যদি ওপেনারে দেখা যায়, ফিল সল্ট গত বছর আমরা দেখেছিলাম আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের উপর ঝড় তুলে দিয়েছিলেন। সে কিন্তু গত কয়েকটা ম্যাচে ক্রমাগত ব্যর্থ। যদি আমি আসি ডাকেটের কথায়, 146, মানে এই প্লেয়ার কিন্তু ইংল্যান্ড সিরিজেও ভালো খেলে গেছে। সেই মানে ভারতের বিরুদ্ধে যে সিরিজ হয়েছিল গত কয়েকদিন আগে, সেখানে ভালো খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলতে নেমেছে 146, 130 বলে, অসাধারণ। কি বলবেন? আমি তো তাই বললাম, সেজন্য তো ভারত পাকিস্তানের খেলার যে কালকে যে খেলাটা হবে তার পাশাপাশি আনলাম এই কারণে যে মানে ভাবার কোনো কারণ নেই। ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা খুব দুর্দান্তই হবে, একটা চাপের খেলা, মানসিক চাপ এটা সবসময় সর্বত্রই। আজকে থেকে 80 দশকও ছিল, 90 দশকও ছিল, 2000 চলছে, 2020 পরে চলছে। ইন্ডিয়া পাকিস্তানের খেলাটার মধ্যে একটা দর্শকদের মধ্যে বা প্লেয়ারদের মধ্যেও যারা ক্রিকেটে ভালোবাসে বা সাধারণ মানুষও ইন্ডিয়া পাকিস্তানের খেলা জেগে ওঠে। এটা কারণ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের খেলার যে তার পুরনো যে স্মৃতিগুলি ছিল, দুর্দান্ত ক্রিকেট খেলা, একটা সবাই একটা ভালো ক্রিকেট, উত্তেজনা ক্রিকেট খেলা দেখতে চায়। সেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেই সম্ভব। যে কোনো খেলায় হোক, ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে একটা উত্তেজনা থাকে। এটা রিয়েলি মানুষ তার উত্তেজনার বসে অনেক কিছু তারে বেড়ায় ক্রিকেটকে উপভোগ করা নিয়ে। আমি ইন্ডিয়া পাকিস্তানের জায়গায় ফিরবো, কিন্তু যেহেতু ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা উঠেছে, একটু আলোচনায় থাকি। কারণ এইখানে যেটা দেখা যাচ্ছে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যে ম্যাচ, সেখানে অস্ট্রেলিয়া সামহাউ হয়তো তার দলের যারা 3 গুরুত্বপূর্ণ পেসার তাদেরকে মিস করছে। মিচেল স্টার্ক, কামিন্স, প্যাট কামিন্স দলের অধিনায়ক ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে জশ হ্যাজলউড, এই 3 জন ক্রিকেটার, 3 জন পেসার তারা হয়তো মিস করছে ভীষণ ভাবে। কারণ 3 জনই চোটের জন্য ছিটকে গেছেন। যদিও স্টার্ক যুক্তি দেখিয়েছেন একটু ব্যক্তিগত কারণও রয়েছে, কি কারণ সেটা আসেনি সমক্ষে। কিন্তু আজকের যে ম্যাচ, সেখানে 7 জন বোলার ইতিমধ্যেই কিন্তু অস্ট্রেলিয়া খেলিয়েছে, যেখানে 7 জন বোলারের মধ্যে বেশিরভাগ নামই কিন্তু নতুন। তারা প্রত্যেকেই কম বেশি 7, 7.5, 8 রান করে দিয়ে গেছে প্রতি ওভার পিছু। সুতরাং এই যে জায়গাটা, আপনার কি মনে হয় যে অস্ট্রেলিয়া এই যে এই 3 জন যে বোলারের ওপর, ত্রিশক্তির ওপর এতদিন নির্ভর করেছিল, তারা সামহাউ সেই জায়গাটা এখন অন্য বোলাররা পূরণ করতে পারছেন না?
চ্যাম্পিয়ন্স ট্রফির মতন জায়গায় সেখানে কি তাদের মানে আগে থেকে ফিট রাখাটা জরুরি ছিল বলে আপনার মনে হয় না? না, ব্যাপারটা কি হয়েছে, স্টার্কার এদের কামিন্স আর হ্যাজেলউড টিমে না থাকে, কারণ মানে অস্ট্রেলিয়া মাত্র অস্ট্রেলিয়া অনেকটি ম্যাচের মধ্যে মানে ম্যাক্সিমাম ম্যাচ খেলছে ওরা, এটার মধ্যে প্লেয়ার ইনজুরি হতেই পারে। এটা স্টার্ক কেন আসেনি সেই বিষয়ে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আমাদের কাছে নেই, কিন্তু মেবি ইনজুর্ড হতে পারে। তারপরেও অস্ট্রেলিয়ার তাদের সেকেন্ড ফেজ যে টিম করার ক্ষেত্রে একমাত্র অস্ট্রেলিয়ার টিমেই তার সেকেন্ড ফেজ কিন্তু খুব স্ট্রং থাকে এবং নতুন নতুন ছেলেদের কিন্তু আপগ্রেড কিন্তু করে। এই জায়গার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটা প্রায় এখন 8 বছর পরে হচ্ছে, এটা সবসময় হবে কিনা সন্দেহ আছে। তারপরে কিন্তু অস্ট্রেলিয়ার তাদের যে ক্রিকেটীয় যে দৃষ্টিভঙ্গি এবং তাদের টিম করার ক্ষেত্রে তারা কিন্তু মানে সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ কিন্তু অলরেডি তাদের কোচিং সিস্টেমে কিন্তু তারা তৈরি করে রাখে। কাজেই এই বিষয়ে 3 জন প্লেয়ার নেই, সেজন্য অস্ট্রেলিয়াকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। বেশ, আমি আবার ফিরবো ইন্ডিয়া পাকিস্তান, যে আগামীকাল মহরণ, তার আগে কি অবস্থায় রয়েছে। আগামীকাল ম্যাচ শুরু করার আগে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে রাখি, যে আইসিসি যতগুলো টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টগুলোর মধ্যে এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে 21 বার একে অপরের সঙ্গে দেখা হয়েছে। এই 21 বারের যে স্ট্যাটিস্টিক্স, টি-20 ওয়ার্ল্ড কাপে বা 8টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে পাকিস্তান মাত্র 1টি ম্যাচ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 5 বার 5টা ম্যাচ খেলা হয়েছে, 3টে ম্যাচ পাকিস্তান জিতেছে। ওয়ার্ল্ড কাপ যেটা 50 ওভারের মানে একদিনের ক্রিকেটের যে ওয়ার্ল্ড কাপ, সেখানেও 8 বার ম্যাচ খেলা হয়ে গেছে, সেখানেও কিন্তু বেশিরভাগ সময় ভারত জিতেছে। আমি হাবুলদা আপনাকে জিজ্ঞেস করতে এটাই চাইবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিয়ে বাকি যে আইসিসি টুর্নামেন্ট গুলো সেখানে কিন্তু পাকিস্তান অনেকটাই পিছিয়ে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছে। সেটা কি কোন রকম ভাবে পাকিস্তানকে কালকে ম্যাচে এগিয়ে রাখবে? কিন্তু হ্যাঁ, দারুণ প্রশ্ন এটা, কিন্তু খেলাটা হচ্ছে কিন্তু হবে কিন্তু দুবাইতে, মানে প্রথম কোন আয়োজক দেশ সে নিজের দেশে খেলতে না পেরে অন্য দেশে গিয়ে খেলছে। মানে পাকিস্তানের ক্ষেত্রে নতুন, কারণ পাকিস্তান যেহেতু হেরে গেছে, তার ঘরের মাঠে যেহেতু তার একটা দর্শকদের একটা চাপ থাকবে, মানুষের মানে পাকিস্তান টিমের যে অবস্থা, এই অবস্থার মধ্যে দর্শকদের একটা চাপ থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ দুবাইতে অনেক পাকিস্তানিরা আছেন, অনেক পাকিস্তানি আছে, বাংলাদেশি রয়েছে, ভারতীয় দর্শক আছে, কিন্তু পাকিস্তানি দর্শকদের অ্যাগ্রেশনটা সাংঘাতিক বিষয়। মানে সরাসরি প্লেয়ারদের উপরে চাপ সৃষ্টি করার ক্ষেত্রে তাদের দর্শকদের ভূমিকা মানে অন্যরকম। কাজে এই জায়গার মধ্যে পাকিস্তান কালকে চাপেই থাকবে। ইন্ডিয়া টিমের ক্ষেত্রে কোনো চাপ থাকার কোনো কারণ নেই। ইন্ডিয়া টিমের একটি আছে চাপ, যে পেস বোলিং এর ক্ষেত্রে যে সামির যে বোলিং বাংলাদেশের সাথে যা দেখলাম, তো বাংলাদেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, 5টা উইকেট পেয়েছে, দারুণ বল করেছে, কাম ব্যাক করে 5টা উইকেট পাওয়া, এটা সাংঘাতিক বিষয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের সাথে এই উইকেটে যে দুবাইয়ের যে উইকেটটা কিন্তু ফার্স্ট হাফ, কিন্তু আমি আগেই বলছি এখনো বলছি, উইকেট কিন্তু সেই ফার্স্টেস্ট পিচ কিন্তু নয়, ঠিক এটা তো ফার্স্টেস্ট পিচ কিন্তু নয়, কিন্তু স্পিনারদের সহায়ক বিশেষ, কারণ ইন্ডিয়া টিমে 3টা স্পিনার খেলছে। হ্যাঁ, কাজে 5 জন গেছে, মানে তার মধ্যে সবাই মধ্যে একমাত্র যদি বুমরা থাকতো, মানে একটা বিষয়, যেহেতু বুমরার স্বামী আছে, স্বামী তো তার সেকেন্ড ম্যাচ হবে, বাংলাদেশের সাথে 5টা উইকেট পেয়েছে, বোলিং খারাপ করেনি, ভালোই করেছে। হর্ষিত রানাও ভালোই বোলিং করেছে, কারণ রিপ্লেসমেন্টে খারাপ নয়। কিন্তু ব্যাপারটা হয়েছে পাকিস্তানের যে রিজওয়ান এবং বাবর আজম যে ব্যাটটা করে, ওদের স্ট্যান্ডার্ড কিন্তু একটু হাই, কারণ এইসব চাপের কারণে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে একটা ফুটবলের একটা চাপ আছে, সেরূপ ক্রিকেটে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে একটা চাপ থাকে। এবং শোনা যাচ্ছে ইমামুল হককেও নাকি ইনক্লুড করা হতে পারে, যদি হয় সেক্ষেত্রে ইমামুল হক ডেফিনেটলি ওপেনিং করবেন। হ্যাঁ, নিশ্চয়ই। ওদের আর ইন্ডিয়া টিমে যে পেস বোলিং এর ক্ষেত্রে উইকেট কিন্তু ফার্স্টেস্ট উইকেট নয়, মিডিয়াম পেসারদের মানে লাইন যদি সঠিকভাবে না থাকে, 50 ওভারে খেলা তো 20 খেলা না, 50 ওভার খেলা তো ফার্স্ট
পাওয়ার প্লে, তারপরে সেকেন্ড পাওয়ার প্লে, থার্ড পাওয়ার প্লে। এই পাওয়ার প্লে গুলিতে যদি সঠিকভাবে যদি বল যদি করে, যেহেতু আমরা 3 জন স্পিনার আছে, যাই না কালকের ম্যাচে কি বরুণ চক্রবর্তী ইনক্লুড হলেও হতে পারে। যদি হয় তবে, যদি নাও হয় কোনো আপত্তি নেই। আমাদের যে অনেকের মধ্যে একটা আমি শুনলাম আলোচনার মধ্যে 3 জন লেফট আর্ম স্পিনার বলছে, কিন্তু না, অ্যাকচুয়ালি লেফট আর্ম স্পিনার পাকিস্তান টিমের লেফটি ব্যাটসম্যান কজন আছে? এক। দ্বিতীয় কথা, যদি রাইটি ব্যাটসম্যান যদি থাকে, যদি চাহাল যদি কুলদীপ যাদব যে বলটা করে, ওই যে চায়নাম্যান বল করে, মানে রাইট হ্যান্ড ব্যাটসম্যান অফ স্পিন হয়, চায়নাম্যান বল করে লেফট আর্ম রাইট হ্যান্ড ব্যাটসম্যান এটা অফ স্পিন হয়ে বলছে। লেফটি ব্যাটসম্যানের ক্ষেত্রে এটা কিন্তু লেফট আর্ম স্পিনার বল মতো হয়। তো কাজেই এটা চায়নাম্যান বোলার যদি একটা টিমে থাকে তা অ্যাডভান্টেজ আছে, কারণ দুবাইয়ের যে উইকেটে বল কিন্তু টার্ন আছে, কিন্তু টার্ন করতে টার্ন আছে, কিন্তু যেহেতু পাকিস্তানের সাথে খেলা, বিগ শট তো থাকবেই, 6 থাকবে। তা আমার মনে হয় টিমে এতটা পরিবর্তন নাও হতে পারে, কারণ উইনিং কম্বিনেশন সাধারণত চেঞ্জ করে না। দলের প্রয়োজনে যদি আসে, আমাদের স্পিনার আছে, সুন্দরও আছে, বরুণ চক্রবর্তী দারুণ বল করছে, এইটুকুই চেঞ্জ হতে পারে, এর বাইরে কোনো চেঞ্জের কারণ নেই। অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে অক্ষর প্যাটেল হচ্ছে তুরুপের তাস। অক্ষর প্যাটেল এমন একটা অলরাউন্ডার, আমাদের কিন্তু জাদেজা পর্যন্ত অলরাউন্ডার আছে, বাকি শামি আর হর্ষিত রানা, লাস্ট 3 জন বাদ দিয়ে আমরা প্রত্যেকেই ব্যাট করতে পারে, কিন্তু আপনি হ্যাঁ যেটা অক্ষর প্যাটেল নিয়ে বলছিলেন, আমি যেটা বলছি, যদি বল মানে যে বিষয়টা, যে স্পিনিং যে বিষয়টা, দুই দেশে কিন্তু মানে বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু স্পিনে খুব ভালো খেলে, পাকিস্তানের প্লেয়ারও স্পিনে ভালো, কারণ পাকিস্তানও ভালো স্পিনার আছে, হিস্ট্রি কিন্তু ভালো স্পিনারদের। উইকেট যেহেতু স্পিনারদের সাহায্য করবে, এই জায়গার মধ্যে খেলাটা আমার মনে হয় খুব জমজমাট হবে আর কি, এক পেশে হবে না। আমি এই বিষয়ে তো সন্দেহ নেই যে আমি তো চাইবই আমার ভারত জিতুক পাকিস্তানের সাথে, কারণ এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ দুই টিমের কাছে। পাকিস্তান হেরে আছে, ইন্ডিয়া একটা জিতে গেছে, তো এই জায়গার মধ্যে ইন্ডিয়া যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে তার সেমিফাইনালে যেতে কোনো মানে কোনো ঝামেলা হবে না, কিন্তু পাকিস্তান থাকবে না। কিন্তু পাকিস্তান কালকে হেরে গেলে প্রায় বিদায় নিয়ে নেবে, হ্যাঁ একদম বিদায়, আসতে পারবে না, কারণ রান রেট ফান রেট নিয়ে থাকবে বিষয়। এদিকে তো পাকিস্তান যে এইসব অঙ্কের বিষয়। আমি অঙ্কের বিষয় তো পরে আসবো, আরেকটা যে টেকনিক্যালি বিষয় হচ্ছে উইকেটটা নিয়ে, কেন ওই জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে। আরেকটা বিষয় আছে দুবাইতে, অনেকে সেটা লক্ষ্য করেছে কিনা যায় না, সাধারণত দুবাইতে যে ক্রিকেটটা হয়, বাস ক্রিকেটে হয়, অনেক কিছু T10 হয়, ক্রিকেট হয়, তাদের যে ফ্লাড লাইটটা, যে ফ্লাড লাইট কিন্তু আমাদের ক্রিকেটের ফ্লাড লাইটের মতো না, একদম গ্যালারির সাথে মেলানো ফুটবলের ফ্লাড লাইট। এই জায়গার মধ্যে অনেক সময় ফিল্ডারদের অসুবিধা হয়, বল ক্যাচ করার ক্ষেত্রে, বল ধরার ক্ষেত্রে একটু অসুবিধার সৃষ্টি হয়। আজকেই আমি দেখলাম, পড়লাম পত্রিকাতে, তো এই জায়গার মধ্যে ফ্লাড লাইট নিয়ে একটা সমস্যা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও ফ্লাডে কোনো সাংঘাতিক সমস্যা নাই, তো কাজেই আর ওই জায়গার মধ্যে একটু বৃষ্টির একটা ভাব আছে, হতেও পারে বৃষ্টি। তো বৃষ্টি হলে কি হয়, যে সাইন আফ্রিদি যে বল করে আর আমাদের সামি যে বল, এদের মধ্যে মানে 50 ওভারে খেলা, তো বল কিছুটা মুভমেন্ট থাকবে, হ্যাঁ এই জায়গার মধ্যে দুর্দান্ত। বা আমাদের যে ব্যাটিং লাইন আপ, অ্যাকচুয়ালি আমাদের ব্যাটিং এখনো কিন্তু আমাদের ক্যাপ্টেন প্লাস আমাদের বিরাট কোহলি, ওরা গার্জেন হিসেবেই টিমের মধ্যে আছে এবং থাকবেও। এই জায়গার মধ্যে রান করার ক্ষেত্রে একটা ভালো জায়গায় ইন্ডিয়া যেতে পারে যদি প্রথম ব্যাট করে। বেশ, আমি আরেকটা প্রশ্নে আসবো, সময় প্রায় ঘনিয়ে এসছে আমাদের অনুষ্ঠানের শেষের পথেই। ঋষভ পান্তের কথা আপনি একদম শুরুতে টেনেছিলেন, এই ঋষভ পান্তকে এখন মাঠের বাইরে বসতে হচ্ছে, আপনার কি মনে হয় শুধুমাত্র KL রাহুলের পারফরমেন্স, নাকি গৌতম গম্ভীরের যে স্টেটমেন্ট ছিল যে KL রাহুল এই মুহূর্তে দেশের 1 নম্বর উইকেট কিপার?
দেখুন একটা বিষয়, এক এক কোচের মানে কোচিং সিস্টেম কিন্তু এক, ইমপ্লিমেন্টেশন কিন্তু এক এক কোচের এক এক ধরনের। কাজেই গৌতম গম্ভীর টি-20 কেকেআরের কোচ হয়েছে, তার কিন্তু স্ট্যাটিস্টিক্স এজ এ কোচ হিসেবে তার টিমের পারফরমেন্স কিন্তু সেটা কিন্তু একদম সাংঘাতিক ভালো, সেটা কিন্তু বলছি না। না, ভারতীয় দলের জন্য এখনো পর্যন্ত তিনি সফল নন, না সফল নন কিন্তু পরিষ্কার কথা। এই জায়গার মধ্যে রাহুল দ্রাবিড় দারুণ ছিল, টিমটাকে দাঁড় করে দিয়ে ঠিক। এই জায়গার মধ্যে ঋষভ পন্থের মতো ছেলে কামব্যাক করেছে এবং দুর্দান্ত, মানে বসিয়ে রাখাটা যেমন টিমের প্রয়োজনে, টিমের যে কম্বিনেশন যে আছে আমাদের, কম্বিনেশনের প্রয়োজনে ওকে বসতে হচ্ছে, না বসলেও কোনো আপত্তি নেই আমাদের। যদি ওকে যদি খেলায় কেএল রাহুলের জায়গায় ক্ষতি নেই, কিন্তু যেহেতু কেএল রাহুল ওপেন করতো, ওকে নামানো হচ্ছে নাম্বার 6-এ, এই বিষয়গুলি নিয়ে আমার কিছুটা দ্বিমত আছে। কারণ ভালো ভালো প্লেয়ারদেরকে অ্যাকচুয়ালি ঋষভ পন্থ মানে অটোমেটিক চয়েস, ওর মতো প্লেয়ারকে মাঠের বাইরে বসিয়ে রাখা কনফিডেন্স লেভেল ডাউন হতে বাধ্য। কারণ একটা এবং তার মধ্যে যদি প্রেস কনফারেন্সে এসে এরকম স্টেটমেন্ট যদি বলে দেয় কেএল রাহুল আমরা 1 নম্বর, অসম্ভব। এবং তখন তো বলেও দিয়েছিল যে প্রয়োজনে ঋষভ পান্তকে খেলানো হবে, জয়সওয়াল, হ্যাঁ জয়সওয়ালকে বসতে হয়েছে, জয়সওয়ালের মতো রানের মধ্যে আছে, তো বসলো কেন? এই বিষয়গুলো নিয়ে আর বিতর্ক গিয়ে লাভ নেই। বিতর্ক আমাদের ইন্ডিয়া টিমের যিনি কোচ উনি তুলে আনছেন, জানি না কেন এই মানে ঋষভ পন্থের সম্পর্কে এই স্টেটমেন্টটা দেওয়া হলো, সেটা কিন্তু দলের পক্ষে কিন্তু সহায়ক নয়। কিন্তু আমাদের টিমটা কিন্তু একটা ব্যালেন্স টিম, এই বিষয়গুলো সন্দেহ নেই। ইন্টারন্যাশনাল লেভেলে যারা ইন্ডিয়ান টিম সম্পর্কে আজকেও যে স্টেটমেন্ট করেছে, কপিল দেব থেকে আরম্ভ করে, সুনীল গাভাস্কার থেকে আরম্ভ করে, আজহারউদ্দিন থেকে আরম্ভ করে, বীরেন্দ্র সেহবাগ থেকে আরম্ভ করে, সবাই কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার জিভ বয়কট তেমন করে সবাই কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু মানে আগামী মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একজন চ্যাম্পিয়নের দাবিদার সম্পর্কে কিন্তু তুলে ধরছে। এই জায়গার মধ্যে গৌতম গম্ভীরের টিম প্লেয়ারদের সম্পর্কে এই স্টেটমেন্টগুলি করা কিন্তু সঠিক, আমার মনে হয় সঠিক হয়নি। এই যে খেলা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দুবাইয়ের দিকে তাকাই, যেটা ওয়েদারের কন্ডিশনের কথা বলছিলেন, আপনার কি মনে হয় যে কন্ডিশনটা সেটা সামহাউ ভারতের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে? চ্যালেঞ্জ দুই টিমের ক্ষেত্রে হবে, শুধু ভারতের জন্য দুই টিমের ক্ষেত্রে। কারণ দুবাইতে এখন একটু তার টেম্পারেচার 23-24, এক সময় গিয়ে 26-27, আবার সন্ধ্যের পরে টেম্পারেচার নামছে, নেমে ডিউ থাকে, কুয়াশা থাকে, ভিজে যায়। তো কাজে এই কন্ডিশনের মধ্যে দুই টিমের ক্ষেত্রে এক, কিন্তু ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে তার যে পারফরমেন্স, এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। কালকের ম্যাচের জন্য কি টিম কম্বিনেশন ভারতের হতে পারে আপনার চয়েস? লাস্ট যে টিমটা খেলছে এই টিমটি আমার মনে হয় খেলবে। এই জায়গার মধ্যে আমার মনে হয় না কোনো চেঞ্জ করবে। যদি বরুণ চক্রবর্তী রিপ্লেস হলেও হতে পারে যাদবের জায়গায়, না হলেও আপত্তি নেই। কাজে টোটাল যে রিপ্লেসমেন্ট, যে ব্যাটিং লাইন আপ সব ঠিক আছে। আমরা চাই আমাদের রান মেশিন তো আমাদের ক্যাপ্টেন নিজেই হিমসেলফ, এবং যাতে বিরাট কোহলি যাতে রানে ফিরে আসে, এবং সেদিনও সেই স্লো উইকেটের জন্য কিন্তু মানে আউটটা হয়েছে ওর খেলার জন্য, কিন্তু পয়েন্টে যে ক্যাচটা বাংলাদেশের সাথে ও ভাবতে পারেনি, মানে অবাক হয়ে গেছে। তো আই থিঙ্ক বিরাট কোহলি মে কাম ব্যাক এগেনস্ট পাকিস্তানের এগেইনস্টে বিরাটের রেকর্ড সবসময় কিন্তু ভালো। এবার সেক্ষেত্রে বিরাটের কাছে বিরাটের আর মাত্র 15 রান দরকার, বা 14,000 রানের একটা গন্ডি, বিশাল গন্ডি টপকানোর জন্য। তো কালকের দিনে বা কি মনে হয় যে বিরাট কোহলিকে কতটা, মানে আমরা দেখেছিলাম যে সচিন টেন্ডুলকার মানে বহু প্রাক্তন ক্রিকেটার বলছেন যে সচিন টেন্ডুলকার যখন প্র্যাকটিস করতেন সেই সময় নাকি মানে প্রতিটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যখন তিনি দেখতেন যে নিজের পারফরমেন্স ডাউন, সেই সময় তিনি বেশি করে সারা রাত ধরে দরকার নকিং করতেন। বিরাট কোহলিকে সেই জায়গায় লোকে এখনো পর্যন্ত এক্সপেক্ট করে বিরাট খেলবে, বিরাটের খেলার জন্য। রঞ্জিতে আমরা দেখেছিলাম দিল্লিতে হাহাকার পড়ে গেছিল বিরাটকে সামনে থেকে দেখবে খেলার জন্য, কিন্তু সেখানেও তার ভক্তদের হতাশ হতে হয়েছিল রান করতে পারেননি বলে। কি মনে হয় কালকের ম্যাচে বিরাট কিভাবে আসবে?
দেখুন ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে যারা রান করার মতো এবিলিটিতে আছে, ব্যাট পেচ আসে পৃথিবীতে আজ পর্যন্ত ওই মনে হয় মানে গ্রেট ব্যাটসম্যানদের ব্যাট পেচ কিন্তু আসে, কিন্তু ব্যাট পেচ কিন্তু আবার ঘুরে ওরাই ঠিক করে আবার ব্যাট পেচ থেকে বেরিয়ে এসছে। সুনীল গাভাস্কারের ক্ষেত্রে তাই হয়েছে 83 ওয়ার্ল্ড কাপে, কিন্তু সেই সুনীল গাভাস্কার দিল্লি টেস্টে 1983 এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ 123 রান করেছে। মানে বিরাট কোহলি যেই জাতের প্লেয়ার, তাকে মাপা কঠিন মাপা। ও রানে ফিরে আসবেই, রান করবেই। রান করার জন্য একমাত্র বিরাট কোহলির খিদে, এটা দুর্দান্ত। কারণ প্র্যাকটিসে যে হারে প্র্যাকটিস করে এখন বা যারা জুনিয়র ক্রিকেটার, যারা আগামী দিনে ভাবছে ইন্ডিয়া টিমে খেলবে, মানে বিরাট কোহলিকে ফলো করা দরকার, ও সম্পর্কে জানা দরকার। মানে কি অসাধারণ পরিশ্রম করছে রানে ফেরার জন্য, যা করছে ও রানে ফিরে আসবেই। কারণ যার খিদে আছে রান করবেই, খিদে প্রচন্ড। মানে 50 করলে 100 করবে, 100 করলে 150 করবে, এই ধরনের প্লেয়ার। এই ধরনের ব্যাট পেচ চলছে, এটা কেটে যাবে। এটা আমাদের এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পাবো। আমার মনে হচ্ছে পাকিস্তানের সাথেই বিরাট কোহলি একটা ভালো রান আমরা দেখতে পাবো। বেশ, আমার আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, যে যদি মানে আপনাকে চয়েস করতে বলা হয় যে ভারত, অবশ্যই ভারতকে আপনি প্রথম ফেভারিট হিসেবে রাখবেন, সেটা কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও যদি অন্য আরো একটি দলকে যদি আপনাকে রাখতে হয়, যে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার, কাকে রাখবেন? অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন্স দাবিদার তো এক নম্বর তো আমাদের ভারত, দ্বিতীয় কিউজরা, মানে ইংল্যান্ড অথবা কিউজদের মধ্যে, অর সাউথ আফ্রিকা। আমি তিনটা দিচ্ছি অপশন, কারণ সাউথ আফ্রিকারও খেলা না, আমি আপনার কাছে, আচ্ছা বেশ, আমি ভারতকে ছেড়ে দিলাম। ভারতকে ছেড়ে আমি দুজনের কথা যদি বলি, ইংল্যান্ডের সম্ভাবনা আছে। ইংল্যান্ড আর আরেকটা নিউজিল্যান্ড না সাউথ আফ্রিকা? নিউজিল্যান্ড যে খেলো পাকিস্তানের সাথে, তার একটা, যেহেতু নিউজিল্যান্ড ভারতবর্ষে এসে হেরে গেছে এই জায়গার মধ্যে, রানিং এর মধ্যে, তার মধ্যে বলছি ওর নিউজিল্যান্ডের ক্ষেত্রে চ্যাম্পিয়নশিপ, নিউজিল্যান্ড কিন্তু এখনো এই বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কিন্তু আসেনি, এখনো আসেনি। সাউথ আফ্রিকা আসেনি, নিউজিল্যান্ডও আসেনি। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে, শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে, দুর্ভাগ্য এবার নেই চ্যাম্পিয়ন ট্রফিতে। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ডের যে এগেনস্ট পাকিস্তানের যে খেলাটা দেখলাম, ওদের যে ফিল্ডিং যা দেখলাম, তা তো 30 থেকে 40 রান তো সেভ করে দিয়েছে, সেভ করছে, দুর্দান্ত ফিল্ডিং করছে। জানি না ওই জায়গার মধ্যে আমি দাবিদার মধ্যে এই টিমটাকেও রাখছি, ইংল্যান্ডকেও রাখছি। মানে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। বেশ, অনেক ধন্যবাদ আজকে আপনাকে বা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চ্যাম্পিয়নদের লড়াইতে আগামীকাল কি হবে সেটা তো আমরা দেখতেই পাবো, তবে চ্যাম্পিয়নদের লড়াই প্রতি ভারতের যেগুলো ম্যাচগুলো থাকবে তার আগের দিন আমরা স্টুডিওতে আলোচনা করব। আমাদের এই স্টুডিও আলোচনা থেকে বিভিন্ন বিশ্লেষণ বা গুলো হয়ে থাকে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখা হয়, সবকিছু মিলিয়ে আমাদের এই আলোচনা আগামী দিনেও চলতে থাকবে। তবে আজকের মতন চ্যাম্পিয়নদের লড়াই আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। একটু পরেই শতাব্দীর সঙ্গে দেখুন নিউজ ভ্যানগার্ডে বাকি খবরের আপডেট। ধন্যবাদ, নমস্কার।